আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব রাশিয়ায় ড্রোন পাঠাচ্ছে চীন, গোপন রাখতে অভিনব কৌশল। জানিয়ে দেব থাইল্যান্ড কম্বোডিয়ার উত্তেজনার সামরিক সংঘাতে গড়ানোর টাইমলাইন। এরপর রয়েছে গাজাকে ঘিরে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস। সর্বশেষ থাকছে সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, সরতে বাধ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রাশিয়ায় ড্রোন পাঠাচ্ছে চীন, গোপন রাখতে অভিনব কৌশল। দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে রাশিয়ার উপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকিও দেন তিনি, যা রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতা বড় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছিল। এর মধ্যে সংবাদ মাধ্যম রয়টার্সের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। হাতে পাওয়া চুক্তিপত্র, চালান এবং শুল্ক নথি থেকে জানা গেছে, পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন থেকে গোপনে কুলিং মেশিনের নামে রাশিয়ার রপ্তানি হচ্ছে বিশেষ ধরনের ইঞ্জিন, যা ইউক্রেন হামলাকারী রুশ গার্পিয়া A1 ড্রোন তৈরিতে ব্যবহৃত হচ্ছে। ইউরোপের 3টি নিরাপত্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। এই গোপন সরবরাহ চক্রের মাধ্যমে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা সংস্থা IEMZ কুপল গার্পিয়া ড্রোনের উৎপাদন 3 গুণ বাড়তে সক্ষম হয়েছে। গত বছর যেখানে 2000 ড্রোন তৈরি হয়েছিল, চলতি বছর তাদের লক্ষ্য 6000। জানা গেছে এপ্রিলের মধ্যেই নাকি 1500-এর বেশি ড্রোন তৈরি হতে যাচ্ছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইউক্রেনের সামরিক বেসামরিক স্থাপনায় হামলা চালাতে প্রতি মাসে প্রায় 500 গার্পিয়া ড্রোন ব্যবহার করে মস্কো। এর আগে গার্পিয়া ড্রোনে চীনের জিয়ামেন লিম্বোস এভিয়েশন ইঞ্জিন কং এর তৈরি L550E ইঞ্জিন ব্যবহার খবর প্রকাশ করে আসার পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ওই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু নতুন তথ্য অনুযায়ী বেইজিং জিচাও আন্তর্জাতিক প্রযুক্তি ও বাণিজ্য নামের একটি চীনা প্রতিষ্ঠান SMP 138 নামের একটি রুশ ফ্রন্ট কোম্পানির মাধ্যমে সেই একই ইঞ্জিন দিচ্ছে। এরপর LIBSS নামে দ্বিতীয় একটি রুশ প্রতিষ্ঠানের হাত ধরে সেগুলো কুপলের কারখানায় পৌঁছেছে। চুক্তিপত্রে এই ইঞ্জিনগুলোকে শিল্প শীতলীকরণ যন্ত্র বা ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন ইউনিটস হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে চীনা কর্তৃপক্ষ সন্দেহ না করে। উল্লেখ্য, গার্পিয়া A1 ড্রোনটি ইরানের তৈরি শাহেদ ড্রোনের অনুকরণে তৈরি হলেও এটি আসলে সম্পূর্ণরূপে চীনের প্রযুক্তি নির্ভর। থাইল্যান্ড কম্বোডিয়ার উত্তেজনা সামরিক সংঘাতে গড়ানোর টাইমলাইন। দিনভর সংঘাতের পর থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে কোনো আলোচনার সূত্রপাত ঘটেনি, উল্টো দুই দেশের সীমান্তে শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। আজকের এই পরিস্থিতি হঠাৎ বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বছরের শুরু থেকে চলমান উত্তেজনার সর্বশেষ সংযোজন। গত কয়েক সপ্তাহের ঘটনাবলী কীভাবে সামরিক উত্তেজনা বাড়ছে তার কিছু প্রেক্ষাপট তুলে ধরছে আল জাজিরা। এক প্রতিবেদনে বলেছে, বছরের শুরু থেকেই কূটনৈতিক উত্তেজনা উত্তপ্ত হয়ে ওঠে। এটি কিভাবে ঘটেছিল সে সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া হয়নি। 13 ফেব্রুয়ারি কম্বোডিয়ার সৈন্যরা সীমান্তের কাছে থাইল্যান্ডের প্রসারিত তা মেয়ান্থন মন্দিরে 25 জন বেসামরিক নাগরিককে নিয়ে যায়। সেখানে তারা কম্বোডিয়ার জাতিসংগীত গেয়েছিল বলে জানা গেছে। তাই সামরিক কর্মকর্তারা জানিয়েছে, তারা পর্যটকদের গান গাওয়া থেকে বিরত থাকতে বলেন, কারণ এই পর্যটন প্রোটোকল সম্পর্কিত পারস্পরিক চুক্তি লঙ্ঘন করে। 17 ফেব্রুয়ারি কম্বোডিয়ার সামরিক বাহিনীকে অনুপযুক্ত আচরণ করার অভিযোগ এনে ঘটনার পুনরাবৃত্তি না করে নির্দেশ দিয়ে একটি সতর্কীকরণ চিঠি পাঠায় থাই সেনাবাহিনী। 28 মে এমারল্যান্ড ট্রায়াঙ্গেলের বিতর্কিত সীমান্ত এলাকায় উভয় পক্ষের সংঘর্ষে হয়, ফলে একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হয়। 12 জুন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ঘোষণা করেন, হুমকির কারণে কম্বোডিয়ার থাই বিদ্যুৎ এবং ইন্টারনেট অবকাঠামোর উপর নির্ভর করে বন্ধ করবে। কম্বোডিয়ার টিভি স্টেশনগুলো থাই সিনেমা সম্প্রচারণ বন্ধ করে দেয় এবং কম্বোডিয়ার থাইল্যান্ড থেকে জ্বালানি ও গ্যাস, ফল ও সবজি আমদানিও বন্ধ করে দেয়। 14 জুন উভয় দেশের কর্মকর্তারা কম্বোডিয়ার নপেনে আলোচনার থেকে বিরত হন, কিন্তু কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছায়নি। 15 জুন থাই প্রধানমন্ত্রী পাউং ট্রান সিনাওয়াত্রা কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফোনে কথা বলেন এবং উত্তেজনা নিয়ে আলোচনা করেন। 26 জুন থাইল্যান্ড অপারেটরদের কম্বোডিয়ান ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করার নির্দেশ দেয়। 1 জুলাই হুন সেনের সাথে থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁস হয়। ওই ফোনালাপ থাই সেনাবাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করতে শোনা যায়।
এই নিয়ে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জনসাধারণের চাপে সিনেওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়। 24 জুলাই থাই সেনাদের বিরুদ্ধে আগে গুলি ছোড়ার অভিযোগ করে কম্বোডিয়া জবাবে রকেট হামলা চালায় তারা। তবে থাইল্যান্ড সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কম্বোডিয়াকে আগে হামলার জন্য দায়ী করে। জবাবে বিমান হামলা চালায় থাইল্যান্ড। এরপরে তার তীব্র আর্টিলারি সংঘাতে গড়ায়। গাজাকে ঘিরে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস। ফিলিস্তিনের গাজা একসময় যেখানে ছিল শান্ত সুখী এক জনবসতি, আজ দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে তা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সেখানে প্রাণহানির সংখ্যা ছড়িয়েছে 59,000-এ, আহত হয়েছে অসংখ্য। বোমা, ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পাশাপাশি এখন খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনিকে মৃত্যুকূপে পরিণত করতে চায় তেল আবিব প্রশাসন। অথচ আন্তর্জাতিক আইন লঙ্ঘন আর ঘোরতর মানবতাবিরোধী অপরাধের জন্য এতটুকু অনুশোচনা নেই ইসরায়েলের। উল্টো পশ্চিমা বিশ্বকে তারা নিজে যাচ্ছে গাজা ঘিরে উচ্চ ব্যালিস্টিক পরিকল্পনার দিকে। কয়েকদিন আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দেন তিনি রাফা শহরের ধ্বংসস্তূপের উপর একটি মানবিক শহর তৈরি করতে চান। প্রাথমিকভাবে সেখানে প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে রাখা হবে। পরে পুরো 21 লাখ গাজার জনগোষ্ঠীকে সেখানে স্থানান্তর করা হবে। তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে এবং বাস্তবায়ন নিয়ে চলছে তুমুল বিতর্ক। কিন্তু এখানে শেষ নয়। গেল মঙ্গলবার ইসরায়েলের সংসদে নেসেটে গুশ কাতিফে ইহুদি উপস্থিতি পুনরুদ্ধার বিষয়টি কমিটিতে আরও বিস্ফোরক প্রস্তাব নিয়ে আলোচনায় হয়েছে। এই প্রস্তাবের মূল বিষয়বস্তু হলো গাজাকে ফিলিস্তিনের থেকে সম্পূর্ণ খালি করে সেখানে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য একটি অত্যাধুনিক বাণিজ্য কেন্দ্র রূপান্তরিত করা। তাদের এই পরিকল্পনার নতুন নাম দেওয়া হয় মধ্যপ্রাচ্যের হংকং। প্রস্তাবনা অনুযায়ী গাজায় যা কিছু অবকাঠামো আছে সেগুলো ভেঙে ফেলা হবে। এরপর সেখানে গড়ে উঠবে শুধু ইসরায়েলিদের জন্য একটি হাইটেক নগরী, যেখানে থাকবে মুক্ত বাণিজ্য অঞ্চল, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিবহন ব্যবস্থা, বিলাসবহুল বাড়িঘর, এমনকি গাজার উপকূলে কৃত্রিম দ্বীপপুঞ্জ। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসরায়েলের হাওম জানিয়েছে এই পরিকল্পনাটি তৈরি করে গুশ কাতিব রেসিডেন্টস ফোরাম, রিটার্নস অ্যান্ড ভিক্টোরির মতো কট্টর ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও ইসরায়েলের 2 কট্টর ডানপন্থী রাজনীতিবিদ নেতারা এই প্রস্তাব সমর্থন করেছেন। তাদের মতে এটি যুদ্ধের পর গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের একটি শক্তিশালী করবে। সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, সরতে বাধ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ। ওমান সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে। বুধবার 23 জুলাই এই ঘটনার সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সেটি শেষমেশ গোলাবারুদের সংঘর্ষে গড়ায়নি। তার আগেই হার মেনে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে মার্কিন যুদ্ধজাহাজটি। খবর রয়টার্স ও আনাদোলু এজেন্সির। তেহরান দাবি করে ইরানের সতর্কতার পর মার্কিন ডেস্ট্রয়ার তেহরানের নজরদারির এলাকা থেকে সরে গেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নৌবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের উপর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইরান বুধবার একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক করেছিল, যার ফলে মার্কিন জাহাজটি সরে যায়। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর এই ঘটনা ঘটল। ওয়াশিংটন বলেছে ওইসব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল। তেহরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিকশিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন তারা আবার পরমাণু কর্মসূচি সচল করবে। এর জবাবে ট্রাম্প প্রয়োজনে ইরানের আবারও হামলার হুমকি দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে মার্কিন ডেস্ট্রয়ার ফিটজেরাল্ড উস্কানিমূলকভাবে ইরানের নজরদারিবিহীন অধীন থাকা জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করছিল। একটি ইরানি নৌ হেলিকপ্টার দ্রুত ডেস্ট্রয়ারটির কাছে গিয়ে এলাকার ছাড়ার জন্য কঠোর সতর্কতা জারি করে। মার্কিন ডেস্ট্রয়ারটিও ইরানি হেলিকপ্টারকে হুমকি দিয়েছিল, কিন্তু অব্যাহত সতর্কতার পর এলাকা থেকে সরে যায় সেটি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ডিডিজি ফিটজেরাল্ড হিসেবে উল্লেখ করেছে। তথ্যমতে জাহাজটিকে দক্ষিণ দিকে পথ পরিবর্তন করতে বলে ইরানি সেনাবাহিনী। তবে যুদ্ধজাহাজটি পথ পরিবর্তন করে কাদের জলসীমায় প্রবেশ করেছে তা স্পষ্ট হতে পারেনি রয়টার্স।